নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিদি দিদি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, এখনো পর্যন্ত কিন্তু মদন মিত্র বলছে এই গত 15 বছর 20 বছরে আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো মুখ দেখতে পাচ্ছি না, এবং এই যে ইন্ডিয়া জোটের মুখ বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হবে, সেটা কিন্তু একেবারে সঠিক সিদ্ধান্ত। কটার সময় বলেছে? না না, ওনার বলার তো আবার টাইমের ওপর ডিপেন্ড করে, যে সকালের আলোতে বলেছেন না সন্ধ্যে 8টার পর বলেছে। তাহলে সেই বলার ওপর, সেই টাইমিংয়ের ওপর হিসাব করে কিন্তু আমরা উত্তরগুলো দিই। 8টার পর দিলে আমরা ওরকম অত সিরিয়াসলি নিই না। তো 8টার আগে যদি বলে থাকেন তাহলে বলবো। হ্যাঁ, উনি একটা কথা যথার্থই বলেছেন, কারণ মাননীয়া মমতা ব্যানার্জি উনি যে নিজের নামটা নিজেই কলঙ্কিত করেছেন, সেটা মানে গত 34 বছরও কেউ এরকম কলঙ্কিত করতে পারেনি। 34 বছর ছিল বলেই না আজকে তার দোহাই দিয়ে সেই ধ্বজা ধরে আজকে তিনি এসেছিলেন এই রাজ্যে, এই সাম্রাজ্যে। তাহলে তিনি এসে করলেনটা কি? তিনি এসে, আমি তো বাকি সব জিনিস ছেড়েই দিলাম, আজও কিন্তু অতগুলো চাকরি প্রার্থী বসে আছে। আজকে মানে প্রত্যেকটা যুব সমাজ তাদের হাহাকার আজকে তিনি কানে শুনতে পাচ্ছেন না। সব গিমিক, সব ভুলভাল। তাহলে আজকে যুব সমাজ যাবে কোথায়? এত পড়াশোনা করে বাবা মা মানে নাবিশ্বাস তুলে নিজের পেট কেটে সংসার খরচা করে সব কিছু জলাঞ্জলি দিয়ে একটা বাচ্চাকে বড় করে মানুষ করছে কি এই রাস্তায় বসানোর জন্য? আজকে 1000 দিনের ওপর হয়ে গেছে, দিনের পর দিন তারা রাস্তায় বসে আন্দোলন করে যাচ্ছে। তাদের প্রাপ্য এটা? হ্যাঁ, তাদের দুর্ভাগ্য। তারা এই 13 বছর এই একখানা এমন একটা আমরা সরকার পেয়েছি, ডাইনি সরকার, যে গোটা প্রজন্মকে গিলে খেয়েছে। ডাইনি আমাদের বাচ্চাগুলোকে গিলে খাচ্ছে। যেটা 34 বছর, আমি জানি না 34 বছর এর থেকে বেশি হয়তো অরাজকতা হতে পারে, হয়েছিল বলেই তো আজকে তাকে হাঁটিয়ে আমরা আপনাকে এনেছিলাম। তাহলে আপনি আমাদের এনে কি দিলেন? আজকে এই দিলেন, শিল্পের নামে খালি ভাঁওতা দিলেন। শিল্পের নাকি শিলান্যাস হয়ে যাচ্ছে, ইটের পর ইট পেতেই যাচ্ছে। সেই ইট পাতার পর যে কি হচ্ছে, কলকারখানা আজ অবধি সব অদৃশ্যে ভাসছে, আমরা কেউ কিছু চোখে দেখলাম না। আর তারপরও আমাদের সাড়ে সর্বনাশ কী করে ছাড়লো? অনুপ্রবেশ। ওনার বাংলাদেশ প্রেমীতে, উনি তো খুব বাংলাদেশ প্রেমী, কারণ উনি ওখানকারই। সেই প্রেম, সেই ভালোবাসা উনি দেখাতে গিয়ে আধা বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে বসিয়ে, রোহিঙ্গাদের ঢুকিয়ে আমার এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে ওনার যে নারকীয় ইচ্ছা, উনি ভাবছেন এটাকে গ্রেটার বাংলাদেশ করে তুলবেন। আর ওনার ওই ছোট ছোট মন্ত্রীরা, বিশেষ করে ওনার মেয়র, যিনি নাকি ভাবেন যে যারা হিন্দু ধর্মের জন্ম নিয়েছেন তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্ম নিয়েছেন। তো সেই অপদার্থ মেয়র, তার মিনি পাকিস্তান করার স্বপ্ন, আর এদিকে তার গুলশান কলোনির করার স্বপ্ন, মিনি বাংলাদেশ। উনি ভাবছেন কি উনি এইভাবেই উনি এগিয়ে যাবেন, কিন্তু না। আজকে রাজ্যবাসী যথেষ্ট সচেতন হয়েছে, কারণ 34 বছর বোঝাতে পেরেছিল কেন? কারণ হাতে মোবাইল ফোনটা ছিল না, ওই জন্য ভুলভাল মানুষকে বোঝাতে পেরেছিল। কিন্তু আজকে যেটা হাতে ফোনটা আছে, পুঙ্খানুপুঙ্খ সব কিছু মানুষ দেখছে, বুঝছে। হ্যাঁ, রাজ্যবাসীকে দোষ দেব না, কারণ আমরা অনেক অসহায়। আজকে তুমিও অনেকটা অসহায়, আমিও অনেকটা অসহায়। সেই অসহায়তার বসে তারা হয়তো বেরিয়ে এসে রাস্তায় সেই আমাদের মতো লড়াইটা দিতে পারছে না, কিন্তু জানি আপামর রাজ্যবাসী আজকে আমাদের সাথে। এটা শুধু কোনো পার্টির কথা বলছি না, কোনো বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আমি এসবের কথা বলছি না। কিন্তু উনি আজকে যে জায়গা এনে রাজ্যবাসীকে দাঁড় করিয়েছে, রাজ্যবাসীর দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নাবিশ্বাস উঠে গেছে। এবার রাজ্যবাসী প্রত্যাবর্তন দেখবে। রাজ্যবাসী এই নোংরা সরকারকে, এই কারাপ্ট, পুরো ভেঙে ধসে পড়েছে, এই কারাপ্ট সরকারকে এবার টেনে হিচড়ে নামাবে। এবং সেখানে কিন্তু হুমায়ুন কবির একেবারে বাবরি মসজিদের আদলে একটা স্থাপত্য তৈরি করার কথা বলছে। এইটা শোনার পর তুমি আমাকে বলো তো, তোমার রক্ত ফুটেছে কি ফটেনি? তোমার অ্যাজ এ হিন্দু, তোমার এই রাজ্যের নাগরিক হয়, তোমার রক্ত ফুটেছে কি ফোটেনি? আগে এই উত্তরটা আমাকে দাও। আমাকে বাদ দাও, তুমি এই একটা বিশাল ভালো জায়গায় দাঁড়িয়ে আছো, একটা ঐতিহাসিক ওয়ার্ডে দাঁড়িয়ে আছো, পেছনে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি, সামনে কফি হাউস। তুমি এই এরিয়াতে গিয়ে বুমটা নিয়ে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করে শুধু তাদের রিপারকেশনগুলো নাও, যে ওই 2 পয়সার চুলের নেতা হুমায়ুন কবির ও যে এই কথাটা বলেছে, এটা কতজন লোক সমর্থন করছে। ও তো নিজের দলেই পাত্তা পায় না, নিজের দলেই ব্রাত্য, ওকে শোকস অবধি করেছে। ওর এত বড় সাহস হয় কি করে? ও কি মনে করছে নিজেকে? আরে আমি ও তোকে বলছি, ওরে তুই ছাড় ওসব, তুই তো বড় অনেক কথা বলিস, তুই আয়, চল 1:1 হয়ে যাক। তোর কাটার ক্ষমতা থাকলে তুই তো বলেছিস হিন্দুদের কেটে তোরা নাকি 70% হয়ে গেছিস মুর্শিদাবাদে, তোরা 30% হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিবি। চল আমাকে দিয়ে শুরু কর, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। তোর পেছনে দম থাকলে তুই আগে আমাকে কেটে দেখা। ওসব ফাঁকা আওয়াজ না, ক্যামেরার ওপারে দাঁড়িয়ে তারপর 25টা লোক ঘিরে ওরকম বড় ডায়লগ অনেক মারা যায়। ডায়লগ না মেরে তোর যদি দম থাকে তুই করে দেখা।
আর shame on you মমতা ব্যানার্জি, এই এত বড় নোংরা কথার পরও এই কথা কিন্তু আগে ফিরহাদ হাকিমও বলেছে, তিনি প্রকাশ্যে বলেছে হিন্দুদের ধর্মান্তরিত করার কথা, দাওয়াতে ইসলাম দেওয়ার কথা, সেদিনকেও তিনি প্রতিবাদ করেননি। আর এই নোংরা দুপয়সা চুলের নেতা হুমায়ুনও যে এত নোংরা কথা বলল, এই হুমায়ুনকেও কিন্তু আমরা অবিলম্বে দাবি করছি মাননীয়াকে, আপনি ওনাকে দল থেকে বহিষ্কার করুন। উনি একটা আপাদমস্ত মৌলবাদী লোক। উনি কি চাইছেন? উনি এই রাজ্যটার মধ্যে দাঙ্গা লাগাতে চাইছেন? যদি সেটাও চেয়ে থাকেন, আমরা সব রকমভাবে প্রস্তুত আছি। আমরাও কিন্তু হাতে চুরি পরে নেই, আর চুরি পরে থাকা হাতেও কিন্তু আমরা কাটতে জানি। সেখানে কিন্তু রাম মন্দিরের কথা আপনারা বলেন, আপনাদের রাম মন্দির নিয়ে ওনারা কটাক্ষ করেন, ওনাদের বাবরি মসজিদ দিয়ে আপনারা কটাক্ষ করেন, তাহলে কি দূর বাবর কে? আরে বাবর কে, বাবরি কে? এই ইতিহাসগুলো তুমি জানো না, না আমি জানো না? একটা মানে হোমোসেক্সুয়াল বাবরকে নিয়ে এরা এত লাফাচ্ছে। আর ওদের তো আরও ভালো অনেক অনেক মুসলিমদের সুফিবাদ আছে, সব কিছু আছে, কই সেগুলো নিয়ে তো কেউ কোনো কথা বলে না। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুকে কিন্তু আমরা সনাতনীরাই কিন্তু সম্মান দিই। আজ অবধি আমাদের কোনো ধর্মগুরু, কোনো সনাতনীর মুখে শুনেছো যে অমুক ধর্মগুরুর প্রতি কোনো মানে কুবাক্য বলা, বা ওকে মেরে ফেলো, কেটে ফেলো, ওর ধর আলাদা করে দাও, মুন্ডু আলাদা করে দাও ধর থেকে, আজ অবধি কোনো সনাতনীর মুখ থেকে শুনেছো? কারণ আমাদের সনাতন, আমাদের ধর্ম আমাদের এগুলো শেখায় না। আমরা যে ঋষির মুনির, আমরা যে পরম্পরায় যে বংশধর, আমাদের খালি ত্যাগ শিখিয়েছে, আমাদেরকে শিখিয়েছে যে আমাদের মানে কোনো অতিথি এলো তাকেও ভগবানের মতো তার সাথে ব্যবহার করা। তো আমাদের ধর্মের মাধুর্যটাই আলাদা, আমার সনাতনের মাধুর্যটাই আলাদা। এই সনাতন আমাদেরকে মানব সেবা করতে শেখায়, এরকম না যে মানুষকে ধরে ধরে কাটো। আজকে ওদের ধর্মে কি আছে? ওদের ধর্মে সিংহাসন দখলের জন্য ছেলে বাপের মুন্ডু কেটে সেই সিংহাসন বসছে। আর আমার ধর্মে কি শেখায়? যে দাদা 14 বছর বনবাসে যাচ্ছে, ভাইয়ের সিংহাসনের লোভ নেই, সেই দাদার পাদুকা নিয়ে ভাই রাজ্য শাসন করছে, এইটাই পার্থক্য। কিন্তু আমরা চুপ বলে, আমরা সহনশীল বলে আমরা কিন্তু মানে আমাদেরকে ভাবছে না যে আমরা খুব নরম সরম, আমরা কিছু করতে পারি না, আমরা পাল্টা দিতে পারি না। কারণ আমরা তো ওই ফাঁকা কলসি না, ফাঁকা কলসিতে আওয়াজটা বেশি হয়, ফাঁকা কলসি বলেই ওরা বাজে। একটা হিন্দিতে কথা আছে না, বিন প্যান দেখা লোটা, ওই জন্য লোটার মতো ওরা গড়াগড়ি খায় এ প্রান্ত থেকে ওই প্রান্ত। আমাদের যেটা করার আমরা করে দেবো, আমরা বারবার মুখে বলবো না যে আমরা করব করব করব, যেখান থেকে আগা ছাটার আমরা ছেটে দেবো। বাংলাদেশে কিন্তু এখনও অত্যাচারের কথা ভেসে আসছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত হিন্দু সন্ন্যাসী থেকে হিন্দু সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচারের কথা ভেসে আসছে। এই যে বৈঠক হলো ভারত বাংলাদেশে, তার নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো শান্ত পরিস্থিতির সৃষ্টি হয়নি, কি বলবেন? না সরি, আমি বাংলাদেশ নামটা শুনে হেসে ফেললাম। আমি ভাবলাম যে ওদের ওখানকার মানে ইয়াং ড্যাশিং হ্যান্ডসাম সেনাপ্রধানদের নিয়ে তুমি হয়তো কিছু জিজ্ঞেস করবে, সেই জন্য আমার ফিক করে হাসিটা বেরিয়ে গেল। সেটা আমি সরি চেয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমরা রাস্তায় আছি, প্রত্যেকটা সনাতনী, তোমরা নিজেরাই কাভারেজ করছো, প্রত্যেকটা সনাতনী আমাদের হিন্দু ধর্মগুরুরা কিন্তু আজকে রাস্তায় নেমেছে। কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারকেও কিন্তু আমরা চাপ ক্রমাগত সৃষ্টি করছি। কারণ সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘুর দায়িত্ব, ওরাও আমার ভাই, আমার আত্মীয়, তোমার আমার পরম আত্মীয়, ওদের বাঁচানোর দায়িত্ব সম্পূর্ণ ভারত সরকারের। কারণ যদি এইখানে যদি একটা কোনো মুসলমানের অসুবিধা হয়, তখন যখন 57টা ইসলামিক কান্ট্রি ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে আমার হিন্দু সংখ্যালঘু ভাই বোনেদের জন্য আমরাও আছি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার নিয়ে আমরা কিছু বলবো না, ইন্টারন্যাশনাল ইস্যু নিয়েও কিছু বলবো না, কারণ খুব সুন্দরভাবে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, এমনকি আমাদের বিদেশ সচিব গিয়েও ওখানে যেটা বলার, যেইটুকু বলার সব কিছু বলে এবং উনি করে এসছেন, তার উপর কথা বলার ধৃষ্টতা আমাদের নেই। কিন্তু বাংলাদেশের আপামর আমার হিন্দু ভাই বোনেদের আমরা বলে যাচ্ছি যে তোমাদের জন্য কিন্তু আমরা প্রথম দিন থেকে রাস্তায় ছিলাম, আছি আর থাকবো। আমাদের যত সাধ্য চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং তোমরাও একদম যোগ্য জবাব দাও, ভয় পাবার কিছু নেই। যদি মরতেই হয়, আরে মেরে মরো। আমরা কিন্তু যোদ্ধা, আমরা কিন্তু আজকে সারভাইভ করে করে আজকে আমরা এই জায়গায় এসছি। আজকে আমরা বন মানুষ থেকে মানুষ হওয়ার সারভাইভ, ওই পথটাও কিন্তু আমরা পূর্ণ করেছি। একদিনে কিন্তু আমরা চার পায়ে থেকে 2 পায়ে উঠে দাঁড়াইনি, মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে আজকে লড়ে দাঁড়িয়ে আজকে আমরা মানুষ হয়েছি। তো আমরা বন যোদ্ধা, আমরা পারবো। আমি ওদের মনে শুধু এইটুকু সাহস জাগাতে চাই, আমরা এখান থেকে আমাদের যতটা সাধ্য সামর্থ্য আমরা করে যাচ্ছি ভাই।
তোমাদের জন্য, কিন্তু নিজেদের অস্তিত্বের লড়াই নিজেকে লড়তেই হবে, আর যদি মরতে হয় মেরে মরো। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিএনপির মুখ্য সচিব এর মধ্যে বাদ বিতণ্ডা সৃষ্টি হয়েছে। একজন বলছে আমরা ললিপপ চুষবো, আর একজন বলছে আমরা কি আমলকি চুষবো। আরে দূর, ওই বিএনপির বুড়ো ভামটা আজকে যেন কোথায় গেছে, আমার তো মনে হচ্ছে কবরে যাবার তো সময় হয়ে গেছে, একটা ঠ্যাং তো কবরে ঝুলছে। আমার তো মনে হচ্ছে এত জোরে কথা বলছে ওদের হাগিস টানা লিক হয়ে যায়, কোনো লজ্জা আছে, নির্লজ্জ বেহায় একটা বুড়ো ভাম। আরে তোর যা বয়স 71 তো তুই চোখের সামনে দেখেছিলি, এই পাকিস্তান নিয়ে এখন এত লাফালাফি করছিস, এই পাকিস্তানি তো তোদের শেষ করতে এসেছিল, আমাদের বদান্যতায় বেঁচে আছিস, তুই যে এতদিন বেঁচে আছিস না, তোর এখনো কবরে ঢুকিস নি, এই আমাদের জন্য, তোদের বাপের জন্য, ভারতবর্ষের জন্য তোরা আজকে ওই ভূখণ্ডটা পেয়েছিস, আর আজকে ওই ভূখণ্ডে দাঁড়িয়ে বেঈমানরা তোরা এত বড় বড় কথা বলছিস। তোদের এই জীবন, তোদের সব কিছুর জন্য অবদান এই ভারতবর্ষে তোদের বাপের, তোরা আজকে বেঈমান বলে সেটা ভুলে গিয়ে তোরা আবার পাকিস্তানের তোরা এক কাঙালি দেশ, কাংলা দেশ, তোরা আবার বড় ভিখারির কাছে যাচ্ছিস তার সাপোর্ট নিতে। যা আমরা ভালো এখান থেকে এন্টারটেনমেন্ট হচ্ছি, তোরা ওই কর, আমরা ওই দেখে দেখে এন্টারটেনমেন্ট হবো।